স্বাগত দীপ্ত বাণিজ্য সংবাদের সাথে আছে আমি কাজী আসিফুজ্জামান। প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচকের উত্থানে লেনদেন চলছে। এদিন শুরুর প্রথম ঘন্টায় বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর। ঢাকা স্টক এক্সচেঞ্জে আছেন সহকর্মী শাহরিয়ার ইমন, তিনি যোগ দিচ্ছেন বাজারের খবর নিয়ে। ইমন, সকালে সূচকের উত্থান ছিল, এই মুহূর্তে পরিস্থিতি কেমন দেখছেন? হ্যাঁ আসিফ, সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে আমরা দেখছি যে সূচকের ঊর্ধ্বগতির মধ্যে দিয়ে লেনদেন শুরু হয়েছে এবং প্রথম 2 ঘন্টা পর আসলে এখনও কিন্তু সেই ঊর্ধ্বগতি ধারা বজায় রয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে। আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখব যে স্টক এক্সচেঞ্জের যে প্রধান সূচক সেটা হচ্ছে ডিএসইএক্স সূচক, সেটি আমরা দেখছি 33 পয়েন্ট বেড়ে মোট সূচক অবস্থান করছে 4,992 পয়েন্টে, অর্থাৎ 5,000 পয়েন্টের কিন্তু খুব কাছাকাছি রয়েছে এই সূচকটি। এবং যদি আমরা লেনদেন হওয়া কোম্পানিগুলোর দিকে তাকাই সেক্ষেত্রে আমরা দেখছি যে আজ লেনদেন হওয়া কোম্পানিগুলোর ভিতরে দাম বেড়েছে 239টির, দাম কমার তালিকায় রয়েছে 61টি, আর দামের কোনো তারতম্য ঘটেনি 83টি কোম্পানির শেয়ারের ক্ষেত্রে। আর যদি লেনদেন ভলিউমের কথা বলি, প্রথম 2 ঘন্টায় আপনার ঢাকার বাজারে লেনদেন হয়েছে প্রায় 150 কোটি টাকা। তো এই হচ্ছে প্রথম কার্যদিবসের অবস্থা। এবং এর সাথে আসলে আপনার আমি যদি একটু তুলনা করি গত বৃহস্পতিবার অর্থাৎ সপ্তাহের যে শেষ কার্যদিবস যেটি ছিল সেখানে আমরা দেখেছিলাম সূচক কিন্তু 7 পয়েন্ট কমেছিল এবং একই সাথে আপনার মোট লেনদেন হয়েছিল দিন শেষে 379 কোটি টাকার শেয়ার। তো এই হচ্ছে মোটামুটি বাজারের অবস্থা। ঢাকা স্টক এক্সচেঞ্জের সবশেষ যে পরিস্থিতি সেই পরিস্থিতি আপনাদেরকে জানালাম। এই মুহূর্তে আসলে আমাদের সাথে যোগ দিচ্ছেন শাকিল রিজভী স্টকের ডেপুটি ম্যানেজার সাইমা আক্তার, তার কাছ থেকে আমরা বিস্তারিত জানবো বাজার সম্পর্কে। মিস সাইমা আক্তার, আপনাকে স্বাগত জানাচ্ছি দীপ্ত টিভির বিজনেস আয়োজনে। আপনার কাছে যেটি জানতে চাই সেটি হচ্ছে আমরা তো দেখছি যে একটি ঊর্ধ্বগতির মধ্যে দিয়ে লেনদেন চলছে বাজারে ঊর্ধ্বগতির মূল কারণটা কি? টানা একটা ডাউন ট্রেন্ডের পর থেকে আমরা দেখছি যে মার্কেট একটা সাইডওয়াইজ মুভমেন্টে দিয়ে যাচ্ছিল। তো সেক্ষেত্রে টানা একটা কারেকশনের পরে একটা মার্কেট একটা আপ ট্রেন্ডে যাবে সেটাই আমরা আশা করছিলাম। তো সেই ধারা দেখা যাচ্ছে যে আজকে সপ্তাহের প্রথম কার্যদিবসে দেখতে পাচ্ছি যে মার্কেট ইন্স্যুরেন্স সেক্টর বা আদার সেক্টরগুলো একটা মুভমেন্ট দেখতে পাচ্ছি। সেক্ষেত্রে যদি ভলিউম বৃদ্ধি পায় আস্তে আস্তে ভলিউমও বৃদ্ধি পাবে, ইন্ডেক্সেরও আস্তে আস্তে বাড়বে এবং সেটাই আমরা আশা করছি আর কি। আচ্ছা, আমরা যেটা দেখছিলাম যে সম্প্রতি আপনার সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন তারা কিন্তু আপনার যে আইপিও রুলস নিয়ে তারা কিন্তু আপনার সংবাদ সম্মেলন করেছে এবং তারা কিন্তু বিষয়টিকে আপনার স্পষ্টীকরণ করেছে এবং তারা যেটি বলছেন যে লটারির একটি বিষয় বলছে, যেটি আগে লটারি ছিল সেই লটারির বিষয়টি ফিরিয়ে এনেছে। আপনি কি একটু বিস্তারিত বলবেন যে বিনিয়োগকারীরা তাহলে এখন কিভাবে আপনার আইপিওগুলো লটারির মাধ্যমে পাবে? জি, এবার আইপিও নীতিমালা একটা বড় ধরনের কারেকশন এসেছে। মানে 2025 যে আইপিও নীতিমালা সেখানে অনেকগুলো কারেকশন এসেছে। প্রিভিয়াসলি যে আমাদের লটারি প্রথা ছিল সেটা আমাদের ব্যাক করেছে কাঙ্ক্ষিত সেই লটারি প্রথা। এখন নতুন ইনভেস্টর আসবে, নতুন ইনভেস্টর আসে আইপিওর মাধ্যমে এসে সেকেন্ডারিতে তারাও ইনভেস্টমেন্ট করবে, কিছুটা আইপিও থেকে বেরিয়ে যে লং টাইম ইনভেস্টমেন্টের দিকে যাবে। আর এখানে অনেকগুলো কারেকশন এসেছে, যেমন এখানে মিনিমাম পেড অফ 30 crore থেকে 125 crore পর্যন্ত তারা বুক বিল্ডিং বা ফিক্সড প্রাইস পদ্ধতিতে আসতে পারবে এবং 125 crore উপরে যারা আছে তারা বুক বিল্ডিংয়ের মাধ্যমে আসতে হবে। সেখানে আরেকটা জিনিস আসছে যে গ্রিনফিল্ড ইনভেস্টমেন্ট একটা ব্যাপার আসছে। তো গ্রিনফিল্ড ইনভেস্টমেন্টের মাধ্যমে যতক্ষণ পর্যন্ত কোম্পানি প্রফিটেবল না হয় সেখানে মিনিমাম তাদের 75% শেয়ার তাদেরকে হোল্ড করতে হবে। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের নতুন কোম্পানি বাজারে আসবে এবং মার্কেটের ডেপথ আরও বৃদ্ধি পাবে। আচ্ছা, এখানে একটু যদি আপনি সহজ করে বলেন, সেটি হচ্ছে যে আইপিওর ক্ষেত্রে আমরা আগে যেটা দেখতাম যে সেকেন্ডারি মার্কেটে কিন্তু আপনার একটা ইনভেস্টমেন্ট থাকতে হতো, অর্থাৎ প্রায় 50,000 কোটি টাকা মতো বোধহয় ইনভেস্টমেন্ট থাকতে হতো। তো এখন যেহেতু আপনার লটারির মাধ্যমে আপনার সেই জায়গাটিতে আপনার কি পরিবর্তন আসলো? যে এটা তো ব্যাপক পরিবর্তন আসছে, কারণ আগে ছিল 50,000 টাকা পর্যন্ত মিনিমাম আমাদের ইনভেস্টমেন্ট লাগতো, কিন্তু এখন আর কোনো ইনভেস্টমেন্ট লাগবে না। যে কেউ জাস্ট যে আইপিও অ্যামাউন্ট যে পরিমাণ অ্যাপ্লিকেশন অ্যামাউন্ট লাগে সেই অ্যামাউন্টটা দিয়ে আইপিও অ্যাপ্লাই করতে পারবে। এবং আরেকটা চেঞ্জ এসেছে যে আমাদের যখন আমরা সেল করতে যেতাম তখন হলো যে 10% মতো সার্কিট ব্রেকার দেওয়া ছিল, 10 টাকা শেয়ার 11 টাকা, মানে একটা লং টাইম ধরে তারা হ্যাং হয়ে বসে থাকতো। হ্যাঁ, তো এক্ষেত্রে দেখতে পাচ্ছি যে আবার আমাদের সেই 50%
ফার্স্ট 2 days আমরা 50% পর্যন্ত ইনক্রিজ করতে পারবে, দেন তার রেগুলার বেসিসে যে সার্কিট ব্রেকার আছে সেটা বলবৎ থাকবে। তো সেই ক্ষেত্রে নতুন নতুন বিনিয়োগকারীরা যারা আসবে তারা অনেক এক্সাইটেড ফিল করবে এবং তারা সেল করে আশা করি একটা বিগ ভলিউম নিয়ে আবার নতুন করে আবার মার্কেটে সেকেন্ডারি মার্কেটে ইনভেস্ট করবে। আমরাও আশা করছি যে বিনিয়োগকারীদের জন্য একটি ইতিবাচক ধারা ফিরবে শেয়ার বাজার এবং আইপিওর ক্ষেত্রে বিনিয়োগকারীরা যেন স্বাচ্ছন্দ্যে বিনিয়োগের সুযোগ পান সেটি আশা করছি। আপনাকে ধন্যবাদ এতক্ষণ সময় দেওয়ার জন্য। আসিফ, আসলে যেমনটি শুনছিলেন, আপনার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের প্রথম কার্যদিবসের লেনদেন চলছে। প্রথম 2 ঘন্টার পর আসলে লেনদেন পরিস্থিতি সম্পর্কে আপনাদেরকে একটি ধারণা দেওয়ার চেষ্টা করছিলাম এবং আরও 2.5 ঘন্টা লেনদেন বাকি রয়েছে এবং এরপরই বোঝা যাবে আজ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচক কত পয়েন্টে দাঁড়ায় এবং সেই সাথে লেনদেনের পরিমাণ কততে গিয়ে থাকে। তো আসিফ, আমার হাতে এখন পর্যন্ত এতটুকুই দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে। ইমন, আপনাকে ধন্যবাদ। ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে ছিলেন শাহরিয়ার ইমন। ঢাকার কাঁচা বাজারগুলোতে সপ্তাহের ব্যবধানে কেজিতে 20 থেকে 30 টাকা পর্যন্ত বেড়ে গেছে সবজির দাম। বিস্তারিত জানাতে রাজধানীর কারওয়ান বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী স্বস্তিকা সিংহ। স্বস্তিকা, জানুয়ারির প্রথম সপ্তাহের পর থেকেই কিছু সবজির দামে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। ক্রেতা বিক্রেতারা কি বলছেন? এই জানুয়ারির প্রথম সপ্তাহের যে কথাটি আসলে বলছিলেন সেই বিষয়টি আসলে আজ আমরা কারণ বাজারে এসে দেখেছি। ঠিক শীতকালীন যে সবজিগুলো রয়েছে সেই সবজিগুলোর কিন্তু দাম আসলে প্রত্যেকটি জায়গায় থেকে 20 থেকে 30 টাকা করে কিন্তু বাড়তি দেখা গিয়েছে। আমি যদি একটু এই আজকের বাজারের চিত্রটি দেখানোর চেষ্টা করি, কারণ আজকের ঠিক সরকারি ছুটির দিন না হলেও আজকে কিন্তু ঠিক বেশ মানুষই এই মুহূর্তে কারণ বাজারে উপস্থিত রয়েছেন যারা বাজার করছেন এবং তাদের অনেকের সাথেই আসলে আমি কথা বলেছি। তারা আসলে বলছেন যে শীতকালীন যে সবজিগুলো রয়েছে, শীতের যে মৌসুম, সেই সবজিগুলো যদি বাড়তি দামে তাদের কিনতে হয় সেটা তাদের জন্য একটা অস্বস্তির একটি বিষয়। কারণ গত সপ্তাহে যে সবজির দামটি আসলে 40 টাকা ছিল, সেই সবজিটি কিন্তু এই আজকের দিনে বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা। যেমন আমরা যদি টমেটোর কথা বলি, টমেটো কিন্তু বিক্রি হচ্ছে 120 থেকে 30 টাকার মধ্যে। আবার শীতকালীন নানান ধরনের কপি ওঠে, ফুলকপি, বাঁধাকপি, সেই প্রত্যেকটি জায়গায় কিন্তু 40 থেকে 50 টাকার যে দাম রয়েছে সেই দামে বিক্রি হচ্ছে। সিম বিক্রি হচ্ছে কিন্তু ঠিক একই দামে। আবার অপরদিকে যদি বলি যে সালাতের যে জায়গাটি থাকে শীতকালের জন্য, বিশেষ করে গাজর, শসা, এই জাতীয় যে সবজিগুলো রয়েছে সেই সবজির দামগুলোও কিন্তু ঊর্ধ্বমুখী। কারণ 100 টাকা থেকে 110 টাকা বা 20 টাকা সেইভাবে বিক্রি হচ্ছে। আবার সিম রয়েছে, নানান প্রজাতির সিম রয়েছে, সেই সিমের দামও কিন্তু 50 থেকে 60 টাকায় বিক্রি হচ্ছে। আসলে আমরা এখানে যারা রয়েছেন তাদের অনেকের সাথেই কথা বলেছিলাম। বিক্রেতারা আসলে বলছেন যে শীতকালীন সবজি আসলে জানুয়ারির প্রথম সপ্তাহে যে একটি শৈত্যপ্রবাহ পড়ে, সেই শৈত্যপ্রবাহের সময় কিন্তু শীতকালীন অনেক সবজি রয়েছে যে সবজিগুলো কিন্তু পচন ধরেছে। সেই পচন ধরার কারণে কৃষক কিন্তু তাদের যে প্রকৃত দাম সেই দামটি পাচ্ছে না, আবার তাদের কিন্তু সবজি ফেলে দেওয়া লাগছে এবং ফেলে দেওয়ার কারণে কিন্তু সরবরাহের যে একটি সমস্যা, সেই সমস্যা কিন্তু তৈরি হচ্ছে, যার কারণে কিন্তু এই শীতের মৌসুমেও দাম আসলে ঊর্ধ্বমুখী। এই ছিল কারণ বাজার থেকে আমার কাছে সর্বশেষ। দিনাজপুর সদরের নসিরপুর 7 মাইল এলাকার বিস্তীর্ণ মাঠে টমেটো চাষ করে লাভবান হচ্ছেন চাষিরা। বিস্তারিত জানাতে টমেটো ক্ষেত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতান মাহমুদ। মাহমুদ, দিনাজপুরে টমেটো কত করে বিক্রি হচ্ছে, চাষিরা কি বলছে আমাদের জানাবেন। আসিফ, আপনি জানেন যে শীতকালীন যে টমেটো চাষ হয় দিনাজপুরের এই নসিপুর এলাকার বিস্তীর্ণ মাঠে শীতকালীন যে টমেটো ব্যাপকভাবে চাষ হচ্ছেন। এখানে এই বছর কিন্তু চাষিরা এই মাঠ থেকে এখন টমেটো হারভেস্টিং করছেন এবং সেই হারভেস্টিং জমি থেকেই কিন্তু আজকের বাজারেও কিন্তু প্রায় 53 টাকা কেজি দরে কিন্তু এই চাষিরা মাঠ থেকে বিক্রি করেছেন এবং গত 4-5 দিন আগেও কিন্তু এটি 60 থেকে 65 টাকায় কেজি দরে বিক্রি করেছেন বলে চাষিরা আমাদেরকে জানিয়েছেন। তবে এই টমেটোরই আসলে দিনাজপুরের বিভিন্ন বাজারে কিন্তু এখন ব্যাপক চাহিদা রয়েছে এবং আমরা দেখেছি যে চাষিরা বলছেন যে এই বছর যেহেতু আলুতে তারা দাম পায়নি,
বেগুনে বা ফুলকপি বাঁধাকপিতেও কিন্তু তারা দাম না পেলেও কিন্তু এবার এই চাষিরা এই টমেটো আবাদ করে তারা যে আনন্দের হাসিটা সেটি কিন্তু হাসছেন। তারা বলছেন যে এক একটা টমেটো আমরা দেখেছি যে এই আহ, তারা স্থানীয় ভাষায় জাংলি বলে, অর্থাৎ বাঁশের তৈরির উপরে গাছ এত বেশি টমেটো ধরেছে যে বিউটিফুল প্লাস এবং বিউটিফুল টু জাতের যে টমেটো গুলো রয়েছে এটি কিন্তু আসলে ব্যাপক আকারে এই ফলন হয়েছে এবং চাষিরা বলছেন যে এই ফলনের কারণেই চাষিরা কিন্তু অনেকটাই স্বাচ্ছন্দ্য বোধ করছেন। আমরা এই টমেটো যিনি আবাদ করেছেন এখলাসুর রহমান চাষি, তার সাথে একটু সরাসরি কথা বলতে চাই। ভাই, আপনি তো চাষ করেছেন, কেমন লাভবান হচ্ছেন এবার চাষ করে? আসসালামু আলাইকুম। আমাদের টমেটো এইবার যে লাভ, আসলে এটাকে আমরা রেড ডায়মন্ড বলতে পারি। যে বর্তমান সময়ে আমরা বিগত আলুতে লস খাইছি, কিছুদিন আগে ফুলকপিতে লস খাইছি, কিন্তু আমাদের টমেটোতে আশা করতেছি যে আমরা বিঘা প্রতি আমাদের মিনিমাম 4 থেকে 4.5 লক্ষ টাকার বেচা কিনা হবে ইনশাল্লাহ। তো এখান থেকে আমাদের একটা বড় প্রফিট হবে আশা করতেছি। আমাদের প্রায় 70,000 টাকার মতো এরকম খরচ টোটাল। এখান থেকে আমরা লাগাইছি। আমাদের কৃষি সম্প্রসারণ আমাদের মোটামুটি সহায়তা ভালোই করেন ওনারা, যে না করা না। ওনাদের আমারটা না, কিন্তু পাশের যেগুলা আছে আরো যারা করছি ওনাদেরকে ওনারা কিছু প্রণোদনা দিয়েছেন। এভাবে আসলে চাষিরা বলছেন যে এবছর যে টমেটোর আবাদ করে তারা অনেক ভালো লাভবান হচ্ছেন এবং আগামীতেও কিন্তু এই টমেটো চাষ করবেন, এমনটাই প্রত্যাশা জানিয়েছেন। আসিফ। জি মাহমুদ, আপনাকে ধন্যবাদ। গ্রিনল্যান্ড ইস্যুতে ইউরোপের 8 দেশের ওপর 10% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানিয়েছেন 1 ফেব্রুয়ারি থেকে এই ঘোষণা কার্যকর হবে, আর 1 জুন এই শুল্ক বাড়িয়ে 25% করা হবে বলে জানিয়েছে রয়টার্স। ট্রাম্প বলেন, সম্পূর্ণ ও চূড়ান্তভাবে যুক্তরাষ্ট্রের কাছে গ্রিনল্যান্ড হস্তান্তরের বিষয়ে কোনো চুক্তি না হওয়া পর্যন্ত এই শুল্ক কার্যকর থাকবে। শুল্ক আরোপ করা 8 দেশ হল যুক্তরাজ্য, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস ও ফিনল্যান্ড। যুক্তরাষ্ট্রে রপ্তানি করা সব পণ্যের ওপরই শুল্ক বসিয়েছে ট্রাম্প। তিনি বলেন, ডেনমার্ক সহ ইউরোপীয় দেশগুলো দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের সহায়তা ও নিরাপত্তা সুবিধা ভোগ করছে, এখন তাদের ফেরত দেওয়ার সময় এসেছে। ট্রাম্প বলেন, চীন ও রাশিয়া গ্রিনল্যান্ড নিতে আগ্রহী, আর ডেনমার্ক এটি রক্ষায় অক্ষম। তার দাবি, বর্তমানে গ্রিনল্যান্ডের নিরাপত্তা ব্যবস্থা প্রায় অস্তিত্বহীন এবং যুক্তরাষ্ট্র ছাড়া আর কোনো দেশ এই অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না। যুক্তরাষ্ট্রের আরোপিত উচ্চ শুল্কের জবাবে পাল্টা পদক্ষেপ হিসেবে ডাল আমদানিতে 30% শুল্ক আরোপ করেছে ভারত। বিশ্ববাজারে ডালের বৃহত্তম ভোক্তা দেশ ভারতের এই সিদ্ধান্ত মার্কিন কৃষকদের ওপর বড় ধরনের প্রভাব ফেলছে। যুক্তরাষ্ট্রের মন্টানা ও নর্থ ডেকোটা অঙ্গরাজ্যে দুটি ডাল ও মটর উৎপাদনে শীর্ষে থাকা সত্ত্বেও ভারতীয় শুল্কের কারণে বর্তমানে বড় ধরনের অসুবিধার মুখে পড়েছে। এর প্রেক্ষিতে মন্টানার সিনেটর স্টিভ ডেইনস এবং নর্থ ডেকোটার সিনেটর কেভিন ক্রেমার গত 16 জানুয়ারি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একটি চিঠি দিয়েছেন। চিঠিতে ট্রাম্পকে অনুরোধ করা হয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনার মাধ্যমে এই শুল্ক প্রত্যাহারের ব্যবস্থা করার। গত বছর 1 নভেম্বর থেকে এই শুল্ক কার্যকর হয়, তবে ভারত সরকার এই সিদ্ধান্তটি খুব একটা প্রচার করেনি। এটিকে ট্রাম্প প্রশাসনের পূর্ববর্তী শুল্ক আরোপের নীরব জবাব বলছেন বিশ্লেষকরা। এই ছিল এখনকার দীপ্ত বাণিজ্য সংবাদ। এরপর দীপ্ত আন্তর্জাতিক সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।